Bismillahirrahmanirrahim. My dear students, you are welcome to Abdur Rahim Academy. I hope you are well. Alhamdulillah, I am also well by the grace of Allah. Dear students, this is Muhammad Abdur Rahim, lecturer in English, Tongi Pilot School and Girls College with you today. My dear students, especially of class 9, 10 and SSC ক্যান্ডিডেটস নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী বৃন্দ, নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার একটি গুরুত্বপূর্ণ টপিক ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমার এই ভিডিওতে ট্যাগ কোশ্চেনের A to Z অর্থাৎ সবগুলো রুল আলোচনা করা হবে এবং অত্যন্ত চমৎকারভাবে ট্যাগ কোশ্চেনের রুলগুলো উপস্থাপন করা হবে। এই রুলগুলো এমন সহজভাবে এত সুন্দরভাবে উপস্থাপন করা হচ্ছে যে বা হবে যে বা এখানে এমনভাবে তৈরি করা আছে যে ট্যাগ কোশ্চেন কিছুই জানে না, সে যদি আমার এই ভিডিওটি দেখে তাহলে সে সম্পূর্ণ ট্যাগ কোশ্চেন জানতে পারবে। ট্যাগ কোশ্চেন করতে তার কোনো আর সমস্যা থাকবে না। এবং যারা মোটামুটি ট্যাগ কোশ্চেন জানেন তাদের জন্য এই ভিডিওটি তারাও এই ভিডিও থেকে অনেক উপকৃত হবেন, তাদেরও ট্যাগ কোশ্চেন কোনো সমস্যা থাকবে না। এক কথায় আমার এই ভিডিওটি দেখলে ট্যাগ কোশ্চেন সম্পর্কে আর কোনো টেনশন করতে হবে না। ট্যাগ কোশ্চেন আপনারা যে কোনো মুহূর্তে যখন তখন বা ট্যাগ কোশ্চেন সম্পর্কে আপনাদের বিস্তারিত জানা হয়ে যাবে। ট্যাগ কোশ্চেনে আপনাদের ফুল মার্ক পেতে এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর কি। তাহলে শুরু করা যাক। মাই ডিয়ার স্টুডেন্টস, ট্যাগ কোশ্চেন করতে গেলে আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে। আমরা সহজ করে, যেহেতু আমরা বর্তমানে হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, বর্তমানে আধুনিক যুগ, অত্যাধুনিক যুগ আর কি, আলট্রা মডার্ন এজ। এই যুগে আমরা যে কোনো কিছুকেই বর্তমান স্টুডেন্টরা সবচেয়ে বেশি চালাক, চতুর এবং অনেক জ্ঞানী, অনেক ভালো সব কিছুই তারা বুঝে। এই জন্য এই যুগের লেখাপড়াটা হবে অনেক ভিন্নভাবে এবং ডিজিটাল পদ্ধতিতে। এখানে আমরা ট্যাগ কোশ্চেনটা যে করবো, ট্যাগ কোশ্চেনটা আমরা শুরু করবো কীভাবে, মানে প্রথমে কি কাজ করব, তারপরে কিভাবে করে, মানে কাজের ধাপটা কী হবে সেটা আমরা প্রথমে জেনে নেবো। এটাই হলো সবচেয়ে বড় জিনিস। আমরা যদি এই স্টেপ অফ ট্যাগ কোশ্চেনের স্টেপটা আমরা জেনে নিই তাহলে আমাদের 80% কাজ জানা হয়ে যাবে। এটা হলো 80%। এই শুধুমাত্র এই পেজটা আমি যে দেখাচ্ছি এখানে, এই স্টেপটা জানলে, এখানে 6টা স্টেপ দেওয়া আছে, এই স্টেপ যদি 6টা স্টেপ জানি তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনে 80% কাজ আমাদের হয়ে যাবে। তাহলে দেখা যাক কী আছে। নাম্বার 1 স্টেপটা হচ্ছে প্রদত্ত সেন্টেন্সটি বসানো। অর্থাৎ ট্যাগ কোশ্চেনটা অনেক সহজ। ট্যাগ কোশ্চেনটা যদি আমরা করতে যাই তাহলে আমাদের প্রথমে কী করতে হবে, যে সেন্টেন্সটা প্রশ্নে দেওয়া আছে এই সেন্টেন্সটা আগে লিখতে হবে। এটা হলো প্রদত্ত সেন্টেন্স বসানো বলতে বোঝানো হয়েছে। তাহলে সেন্টেন্সটা প্রথমেই লিখতে হবে, এটা সহজ কাজ। এবং এটার জন্য কোনো রুল জানার দরকার নেই। তাহলে আমরা কী করলাম, আমাদের প্রদত্ত সেন্টেন্সটি থেকে আমরা লিখলাম, বাস এটা 1 নম্বর কাজ হয়ে গেল। আশা করি এটা বুঝতে পেরেছো এবং অনেক সহজ। এরপর নাম্বার 2 কমা বসানো। অর্থাৎ যে সেন্টেন্সটা দেওয়া আছে, যে সেন্টেন্সটা আমরা ট্যাগ কোশ্চেন করবো সেই সেন্টেন্সটা আমরা প্রথমে লিখে ফেলবো। লেখার পরে কী করবো, সেখানে ওই সেন্টেন্সের শেষে কমা ব্যবহার করবো। আর কোনো কিছু জানার দরকার নেই, শেষ হয়ে গেল। তাহলে এই 2টা স্টেপ আমাদের কমপ্লিট। এরপর নাম্বার 3 কী করতে হবে, অক্সিলারি ভার্ব বসাতে হবে। অর্থাৎ সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হবে। অক্সিলারি ভার্ব ছাড়া ট্যাগ কোশ্চেন হবে না, যেহেতু এটা এক ধরনের কোশ্চেন। তাহলে প্রথম 2টা কাজ করার পরে আমাদের তৃতীয় কাজটা হলো অক্সিলারি বসানো। এরপর অক্সিলারি ভার্ব, এখন অক্সিলারি বসানোর নিয়মটা আমি পরে বিস্তারিত আলোচনা করব। এখন আমি সংক্ষেপে যতটুকু বলবো তা হচ্ছে যে যদি প্রদত্ত সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে তাহলে ট্যাগ কোশ্চেন আমরা উক্ত অক্সিলারি ভার্ব ব্যবহার করব। আর যদি না থাকে সেক্ষেত্রে আমরা টেন্স অনুসারে, টেন্স নাম্বার পার্টস অনুসারে কোনো ক্ষেত্রে ডাজ, কোনো ক্ষেত্রে ডু এবং কোনো ক্ষেত্রে ডিড ব্যবহার করব, তাহলে হবে। তাহলে আমাদের যেখানে অক্সিলারি ভার্ব নেই সেখানে ডু, ডাজ অথবা ডিড ব্যবহার করতে হবে। আশা করি এটাও বুঝতে পেরেছো এবং পরে বিস্তারিত রুল দেওয়া থাকবে, এটা জানলে হয়ে যাবে। তাহলে 3 নম্বর যে কাজটা সেটা হলো অক্সিলারি ভার্ব বসাতে হবে। নাম্বার 4 অ্যাফার্মেটিভ নেগেটিভ বসানো। অর্থাৎ ট্যাগ কোশ্চেনে যে সেন্টেন্সটি দেওয়া থাকবে সেই সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেনটি হবে, ট্যাগ কোশ্চেন যেটা করবে সেটা নেগেটিভ হবে। আর যদি প্রদত্ত সেন্টেন্সটি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেনটি অ্যাফার্মেটিভ হবে। তাই সেক্ষেত্রে এটা একটা রুল বললাম, আর পরে বিস্তারিত রুলগুলো পরে আলোচনা করা হবে, পরে আলোচনা করা হচ্ছে এই ভিডিওতেই আর কি। আর অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স চেনার ক্ষেত্রে আরও যত ঝামেলা আছে সবগুলো আমি এই ভিডিওতে আলোচনা করব, তাহলে কোনো সমস্যা থাকবে না। আশা করি
বুঝতে পারছো এবং অনেক সহজে তোমরা ট্যাগ কোশ্চেন বুঝতে পারবে। এবার নাম্বার 5 যেটা করতে হবে সাবজেক্ট বসানো, অর্থাৎ তোমরা জানো যে ট্যাগ কোশ্চেনের জন্য যে সেন্টেন্সগুলো দিতে হবে সেটা একটা সাবজেক্ট থাকবে, কিন্তু আমরা ট্যাগ কোশ্চেন যে করবে সেখানে আলাদা একটা সাবজেক্ট বসাতে হবে। আর ওই সাবজেক্ট প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট এবং ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সর্বদা কিন্তু এক হতে হবে না, কারণ ট্যাগ কোশ্চেনে সর্বদা প্রোনাউন বসে। কি বসে? প্রোনাউন। সেক্ষেত্রে প্রদত্ত সেন্টেন্সে প্রোনাউন থাকলে প্রোনাউন বসবে, আর যদি প্রোনাউন না থাকে তাহলে সেখানে প্রোনাউন বসাতে হবে। আর এটা কীভাবে তোমরা বসাবা সেজন্য আমি সাবজেক্ট বসানোর নিয়মগুলো এখানে বিস্তারিত আলোচনা করব। আমার এই ভিডিওতে সেটা আলোচনা থাকতেছে, তাই তোমরা কি করবা, আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। টেনে টেনে দেখলে বা আংশিক দেখলে কখনো ট্যাগ কোশ্চেন বুঝতে পারবে না। পুরোটা জানতে গেলে অবশ্যই তোমাকে পুরো ভিডিওটা দেখতে হবে। আচ্ছা, কারণ এখানে স্টেপ বাই স্টেপ যেহেতু রুলগুলো মানে এখানে বলা আছে, মানে ব্যবহার করা আছে এবং সুন্দরভাবে লেখা আছে আর কি। এরপরে তাহলে নাম্বার 5 কি করতে হবে? সাবজেক্ট বসাতে হবে। আচ্ছা, এরপর নাম্বার 6 কোশ্চেন মার্ক বসানো, অর্থাৎ ট্যাগ কোশ্চেন যদি এক ধরনের কোশ্চেন, ট্যাগ কোশ্চেন বলি বা কোশ্চেন ট্যাগ বলি, যাই না বলি, এটা একটা এক ধরনের কোশ্চেন, তাই এর শেষে কী করতে হবে? প্রশ্নবোধক চিহ্ন, কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। এই 6টা স্টেপ ফলো করলেই কী হয়ে যাবে? আমাদের ট্যাগ কোশ্চেন হয়ে যাবে। যারা মোটামুটি জানি তারা এই 6টা স্টেপ ফলো করলেই তারা করতে পারবো আর কি। আর যারা কিছুই জানি না তারা এই 6টা স্টেপের পাশাপাশি আর বাকি যেমন অক্সিলারি ভার্ব বসানোর নিয়ম, নেগেটিভ অ্যাফার্টিভ বসানোর নিয়ম, সাবজেক্ট বসানোর নিয়ম, এই 3টা রুল জানলেই, এই 3টা রুল বিস্তারিত জানলেই তাদের ট্যাগ কোশ্চেন হয়ে যাবে। আর যাদের ট্যাগ কোশ্চেন ভালো জানা আছে তাদের রিভাইজ করার জন্য, তাদের ট্যাগ কোশ্চেনের জন্য 100% ফুল মার্ক পাওয়ার জন্য তাদের এই স্টেপটা শুধু এই স্টেপটা মনে রাখলেই হয়ে যাবে। তাহলে এখন আমরা এক্সাম্পলে আসি। মাই ডিয়ার স্টুডেন্ট, এক্সাম্পল নাম্বার 5, রাইটস এ লেটার। এইটা একটা সেন্টেন্স, এটাকে ট্যাগ কোশ্চেন করতে বলা আছে। তাহলে আমরা প্রথমে কি করব? নাম্বার 1, 5 রাইটস এ লেটার, এটা লিখলাম। তাহলে নাম্বার 1 স্টেপ হয়ে গেল। নাম্বার 2, কমা ব্যবহার করলাম, এখানে কিন্তু কমা ছিল না, আমরা কমা ব্যবহার করলাম। নাম্বার 2 হয়ে গেল। নাম্বার 3, অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে এখানে দেখো 5 রাইটস এ লেটার, এখানে অক্সিলারি ভার্ব নাই। তাহলে না, তাহলে আমি কি বলেছিলাম? ডু, ডাজ অথবা ডিড। যেহেতু এখানে রাইটস ছিল বা এখানে 5 থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ ট্যাগ কোশ্চেনের তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট বসবে আর কি, নাউন প্রোনাউন যাই বসুক। তাহলে আমাদের সেখানে অক্সিলারি ভার্ব কি বসবে? ডাজ বসবে, ডাজ ব্যবহার করলাম। আর সেন্টেন্সটি নেগেটিভ ব্যবহার, এই সেন্টেন্সটা তো অ্যাফার্মেটিভ, আমি আগে বলেছিলাম যে অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে, তাই এখানে নেগেটিভ ব্যবহার করলাম। আর এবং এখানে নেগেটিভটা কিন্তু সংক্ষিপ্ত নট হয়, এইভাবে দেওয়া আছে, ওটা বিস্তৃত আলোচনা করবে। এরপরে কী করতে হবে? সাবজেক্ট বসানো। এখানে ছিল ফাইন, তাহলে ট্যাগ কোশ্চেনে তো আর নাউন বসবে না, ফাইন তো একটা নাউন, এখানে প্রোনাউন বসবে। তারপর ফাইম বলতে কী বসবে? হি, যেহেতু ফাইম হচ্ছে পুরুষ লিঙ্গ। আর যদি এখানে থাকতো সালমা, সুইটি, তাহলে এখানে কী বসতো? সি বসতো, এই আর কি। আশা করি এটাও বুঝতে পেরেছ। তাহলে আমাদের কি সাবজেক্ট বসানো হয়ে গেল। সর্বশেষ কি কোশ্চেন মার্ক ব্যবহার করলাম, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনটি হয়ে গেল। আশা করি খুব সহজে বুঝতে পারছে এবং ভালো লেগেছে। এরপর নাম্বার 2তে আসি, উই ডিডেন্ট টেক টি। এইটাও আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে। তাহলে আমরা প্রদত্ত সেন্টেন্সটি, প্রথমে সেন্টেন্সটি আমরা লিখে ফেললাম, নাম্বার 1 সেন্টেন্সটা লিখে ফেললাম, নাম্বার 2 কমা ব্যবহার করলাম, নাম্বার 3 এখানে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। এক্ষেত্রে অক্সিলারি ভার্ব আছে, এখানে কি আছে? ডিড হলো অক্সিলারি ভার্ব, ডিড নট টেক, টেকটা হচ্ছে মূল ভার্ব, এখানে ডিড নট এর ডিড হচ্ছে অক্সিলারি ভার্ব, কিন্তু অক্সিলারি ভার্ব আছে, আমরা অক্সিলারি ব্যবহার করলাম। আচ্ছা, আশা করি এটা বুঝতে পেরেছ। এরপর হচ্ছে এই সেন্টেন্সটি হলো নেগেটিভ, এখানে নট আছে, সংক্ষিপ্ত নট অথবা যেভাবে থাক না কেন সেন্টেন্সটা নেগেটিভ হলেই ট্যাগ কোশ্চেনটি অ্যাফার্মেটিভ হবে, অর্থাৎ নট উঠে যাবে, এখানে নট ব্যবহার করলাম না। আশা করি এটাও বুঝতে পেরেছো। এরপরে আমাদের সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট এখানে প্রদত্ত সেন্টেন্সে উই, তাহলে ট্যাগ কোশ্চেনে প্রদত্ত সেন্টেন্সে উই থাকলে ট্যাগ কোশ্চেনেও উই বসে, এবং পরে বিস্তারিত রুলগুলো আলোচনা করবো। উই বসালাম। এরপর সর্বশেষ কি? কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে, কোশ্চেন মার্ক ব্যবহার করলাম। তাহলে কি হলো? আমাদের ট্যাগ কোশ্চেনটি হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। এবং মাই ডিয়ার স্টুডেন্ট, কি খুব সহজে তোমরা ট্যাগ কোশ্চেন বুঝতে পেরেছো এবং করতে পারবো। তো এইভাবে এই 6টা স্টেপ মনে রাখবো, তাহলে কি হয়ে যাবে? তাহলে তোমাদের ট্যাগ কোশ্চেন করতে আর জীবনে কোনোদিন সমস্যা হবে না, কোনো ভুল হবে না আর কি। আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা ট্যাগ কোশ্চেনের স্টেপটা জানলাম। প্রথমে জেনে নিলাম যে 6টা স্টেপ আছে, 6টা স্টেপ জেনে নিলাম। 6টা স্টেপের ক্ষেত্রে জানার পরে আমাদের যে কয়েকটা রুল, অক্সিলারি ভার্ব বসানোর নিয়ম, কয়েকটা রুল আমাদের বিস্তারিত জানতে হবে। সেক্ষেত্রে নাম্বার 1 হচ্ছে অক্সিলারি ভার্ব বসানো, কারণ এটাই এখান থেকে আমাদের কী করতে হয়? নিয়ম অনুযায়ী করতে হয়। তাহলে প্রথমে এই ট্যাগ কোশ্চেন ভালো করে জানতে গেলে প্রথমে যে রুলগুলো জানতে হবে, বিস্তারিত রুল, সেটা হলো অক্সিলারি ভার্ব বসানোর নিয়মটা জানতে হবে। সেটা এখন এই রুলটা জানলে, অক্সিলারি ভার্ব বসানোর নিয়মটা জানলে তোমাদের আর অক্সিলারি ভার্ব সংক্রান্ত কোনো ভুল হবে না। তাহলে শুরু করা যাক।
ডিয়ার স্টুডেন্ট, সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকলে ট্যাগ কোশ্চেনে উক্ত অক্সিলারি ভার্ব অর্থাৎ প্রদত্ত সেন্টেন্সটা যে সেন্টেন্সটা দেওয়া থাকবে সেই সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে ট্যাগ কোশ্চেনে আমরা ওই অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করবো, এটা বলা আছে। আশা করি এটা বুঝতে পেরেছো। এক্সাম্পল, দে আর প্লেয়িং ক্রিকেট, এই যে সেন্টেন্সটি দেওয়া আছে সেন্টেন্সটিতে আর এখানে বোল্ড করে লেখা আছে আর এখানে অক্সিলারি ভার্ব আছে, তাহলে কি করবো আমরা ট্যাগ কোশ্চেনে উক্ত অক্সিলারি ভার্বটি ব্যবহার করবো। তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা কি করলাম, ট্যাগ কোশ্চেন স্টেপ অনুযায়ী যদি আসি আমরা, তাহলে নাম্বার 1 সেন্টেন্সটা লিখে ফেললাম, নাম্বার 2 কমা ব্যবহার করলাম, নাম্বার 3 অক্সিলারি ভার্ব ব্যবহার করলাম। কোন অক্সিলারি ভার্ব করলাম, এখানে আর দেয়া আছে লেখা আছে, অক্সিলারি ভার্ব কি আছে, তাহলে অক্সিলারি ভার্ব থাকলে উক্ত অক্সিলারি ভার্ব ব্যবহার করব। আর এখানে অক্সিলারি ভার্ব আছে যেটি সেটি ব্যবহার করলাম, এখানে আছে আর ব্যবহার করলাম। এরপরে নাম করতে হবে কি, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ, ট্যাগ কোশ্চেনটা অ্যাফার্মেটিভ নেগেটিভ চিহ্নিত করতে হবে আর কি। তাহলে এই প্রদত্ত সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ তাই ট্যাগ কোশ্চেনটি নেগেটিভ করে ফেললাম এবং সংক্ষিপ্ত নোট ব্যবহার করলাম। এরপরে এখানে প্রদত্ত সেন্টেন্সে সাবজেক্ট বসাতে হয়, সাবজেক্ট বসলাম দে ব্যবহার করলাম, কারণ এখানে প্রদত্ত সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করা আছে, দে থাকলে দে বসে এবং বিস্তারিত রুল পরে আসতেছে। আর শেষে কি করতে হবে, কোশ্চেন মার্ক ব্যবহার করা হবে। তাহলে কি আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আমাদের ট্যাগ কোশ্চেনটি হয়ে গেল। এরপর নাম্বার 2, হি ইজ এ লায়ার, এটাও আমাকে কি করতে হবে, আমাদের এখানে আমরা শিখব অক্সিলারি বসানোর নিয়ম এবং এখানে ট্যাগ কোশ্চেন করব। নাম্বার 1 আমরা কি করব, ট্যাগ কোশ্চেন করার জন্য প্রথমে কি প্রদত্ত সেন্টেন্সটি আমরা লিখলাম, হি ইজ এ লায়ার লিখলাম, তারপরে কমা ব্যবহার করলাম, এখানে কিন্তু কমা ছিল না, কমা ব্যবহার করলাম আমরা। এবার নাম্বার 3 তে কি করব, অক্সিলারি ভার্ব ব্যবহার করব। অক্সিলারি ভার্ব এখানে আছে ইজ আছে, ইজ ব্যবহার করলাম। এরপর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, এটাও এখানে সংক্ষিপ্ত নট বসবে, নেগেটিভ ব্যবহার করলাম। এরপরে কি করতে হবে, সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট বসালাম হি, কারণ হচ্ছে প্রদত্ত সেন্টেন্সেও হি আছে, হি থাকলে হি বসে, সি থাকলে সি বসে। আর শেষে কোশ্চেন ব্যবহার করলেই কি হয়ে যায়, ট্যাগ কোশ্চেনটি হয়ে যায়। শেষে কোশ্চেন ব্যবহার করলাম, ট্যাগ কোশ্চেনটি হয়ে গেল। আশা করি ট্যাগ কোশ্চেনে অক্সিলারি বসানোর যে নিয়মটা, এটা নাম্বার 1 যে নিয়মটা, এটা বুঝতে পেরেছো যে সেন্টেন্সে যে অক্সিলারি ভার্ব থাকবে, যদি অক্সিলারি ভার্ব থাকে উক্ত অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, এটা তোমরা বুঝতে পেরেছো এবং খুব ভালো লেগেছে। এবার নাম্বার 2, সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকলে, সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকলে ডু ডাজ ডিড বসে, অর্থাৎ যে সেন্টেন্সটিতে আমরা ট্যাগ কোশ্চেন করব, যে সেন্টেন্সটি আমরা ট্যাগ কোশ্চেন করব, ট্যাগ কোশ্চেন করার জন্য যে সেন্টেন্সটি দেওয়া আছে সেটিতে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা কি করব, সেক্ষেত্রে ডু ডাজ অথবা ডিড ব্যবহার করব। এখন ডু কোথায়, ডাজ কোথায়, ডিড কোথায়, এটা আমরা বলি। ডু তোমরা জানো যে ডু ডাজ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ, ডাজ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মে ইএস যোগ করা আছে। এক্ষেত্রে সহজ করে বলি আমরা যে সেন্টেন্সটি ট্যাগ কোশ্চেন করব, সেই ট্যাগ কোশ্চেনের সাবজেক্টটি তখন থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হবে, এবং যদি সেন্টেন্সটা তো অবশ্যই প্রেজেন্ট ফর্মে থাকবে, আর যদি যে ট্যাগ কোশ্চেনের যে সাবজেক্টটা ব্যবহার করবো সেটা যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ডাজ ব্যবহার করব। আর অন্যান্য ক্ষেত্রে কী ব্যবহার করব, ডু ব্যবহার করব। আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে আর তাহলে কি করবো, ডু বা ডাজ ব্যবহার করবো, এটা আমরা জানবো, ডু বা ডাজ। আর ডাজ কোথায়, ডু কোথায়, যদি ট্যাগ কোশ্চেনের সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ, আর অন্য অন্য ক্ষেত্রে হবে ডু। আশা করি বুঝতে পেরেছো। যেমন থার্ড পারসন যদি প্লুরাল নাম্বার হয় তাহলে ডু ব্যবহার হবে, আর ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থাকলে তো ডু ব্যবহার হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার আসি ডিড কোথায় ব্যবহার করবো, আরও সহজ করে দিই। সেটা হচ্ছে যদি প্রদত্ত সেন্টেন্স যে সেন্টেন্সটি দেওয়া থাকবে সেটা যদি পাস্ট লিমিট টেন্সে থাকে, অর্থাৎ ভার্বের যদি পাস্ট ফর্ম থাকে, যেমন ডু ডিড গো ওয়েন্ট রাইট রোড, এই যে পাস্ট ফর্ম, যদি এই ভার্বের পাস্ট ফর্মগুলো থাকে তাহলে আমরা সেখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড ব্যবহার করবো। আশা করি খুব সহজে বুঝতে পেরেছো, কারণ তোমাদের এগুলো সব জানা আছে। আচ্ছা, এবার আসা যাক এক্সাম্পল। নাম্বার 1, হি রিডস এ বুক, এটা আমরা কি করবো, এখন ট্যাগ কোশ্চেন করবো, এবং এখন আমরা কি শিখবো, কি শিখতেছি, অক্সিলারি ভার্ব বসানোর নিয়ম। তাহলে দেখো আমরা আমাদের ট্যাগ কোশ্চেন নিয়ম অনুসারে প্রথমে অক্সিলারি সেন্টেন্সটি বসালাম, প্রদত্ত নাম্বার 1 প্রদত্ত সেন্টেন্সটি বসালাম, হি রিডস এ বুক। নাম্বার 2 কমা ব্যবহার করলাম। নাম্বার 3 আমাদের কি করতে হবে, অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, এবং এটি আমরা এখন শিখতেছি। তাহলে এখানে দেখো প্রদত্ত সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই, এখানে ভার্বটি আছে রিডস। তাহলে এর দ্বারা কি বুঝলাম, এটা এখানে আছে প্রেজেন্ট টেন্সে আছে এবং এই সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি। তাহলে এই ক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করতে পারি, কারণ এখানে আমাদের ট্যাগ কোশ্চেন ও সাবজেক্ট হিসেবে হি বসবে, এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা কি ব্যবহার করলাম, ডাজ ব্যবহার করলাম। আশা করি এটা বুঝতে পেরেছো। এরপর সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ তাহলে ট্যাগ কোশ্চেনটি কী হবে, নেগেটিভ হবে, তাই এখানে সংক্ষিপ্ত নট ব্যবহার করলাম, এটাও বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে সাবজেক্ট, ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে হি ব্যবহার করলাম, কারণ প্রদত্ত সেন্টেন্সে হি আছে। আর শেষে আমরা কি ব্যবহার করলাম,
শেষে কি ব্যবহার করবো বা এখানে যে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করবো, এই প্রশ্নবোধক ব্যবহার করলাম, তাহলে কি আমাদের ট্যাগ কোশ্চেনটি হয়ে গেল। আশা করি খুব সহজে বুঝতে পেরেছে এবং ভালো লেগেছে। মাই ডিয়ার স্টুডেন্ট, নাও নাম্বার 2, শি কুকড রাইস। এইখানে আরেকটা সেন্টেন্স দেওয়া আছে, এটার আমরা এখন ট্যাগ কোশ্চেন করবো। করতে গেলে প্রথমে কি সেন্টেন্সটা আমরা লিখবো, কমা ব্যবহার করবো, তারপরে কি আমরা অক্সিলারি বসাবো। অক্সিলারি ভার্ব বসানোর ক্ষেত্রে যে নিয়মটা আমরা জানিয়েছিলাম সেটা হলো যে এখানে জানতেছি, সেটা হচ্ছে যে ভার্ব যদি সেন্টেন্সটি যদি সেন্টেন্সের যে ভার্বটা আছে এটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে বা সেন্টেন্সটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে সেক্ষেত্রে অক্সিলারি ভার্বের সঙ্গে ডিড ব্যবহার করতে হবে, তাই আমরা ডিড ব্যবহার করলাম। আর সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ, তাই এখানে নেগেটিভ ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, অর্থাৎ সংক্ষিপ্ত নট বসবে, সংক্ষিপ্ত নট ব্যবহার করলাম। এরপর সেন্টেন্সটির একটা ট্যাগ কোশ্চেন একটা সাবজেক্ট বসাতে হবে, এখানে ব্যবহার করলাম শি, কারণ এখানে প্রদত্ত সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে শি ব্যবহার করা আছে। আর শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করলাম, অর্থাৎ আমাদের ট্যাগ কোশ্চেনটি হয়ে গেল। আশা করি তোমরা এটা সবাই খুব সহজে বুঝতে পেরেছো এবং অনেক ভালো লেগেছে। মাই ডিয়ার স্টুডেন্ট, ট্যাগ কোশ্চেন জানতে গেলে এরপরে যে রুলগুলো, যে কয়েকটা রুল আরও বিস্তারিত জানতে হবে বা যেটি আরও ক্লিয়ার জানা উচিত, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ সংক্রান্ত আর কি। অর্থাৎ ট্যাগ কোশ্চেনটি কখন অ্যাফার্মেটিভ হবে, কখন ট্যাগ কোশ্চেনটি কখন নেগেটিভ হবে, সেটি এখন জানবো হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর কি। আচ্ছা, তাহলে শুরু করা যাক। এই রুলটা জানলে তোমাদের অ্যাফার্মেটিভ নেগেটিভ সংক্রান্ত কোনো সমস্যা হবে না। আচ্ছা, দেখো, নাম্বার 1, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোশ্চেনটি নেগেটিভ হবে এবং সংক্ষিপ্ত নট বসবে। অর্থাৎ কী বলা আছে, যে সেন্টেন্সটি অর্থাৎ প্রদত্ত সেন্টেন্সটি যে সেন্টেন্সটি দেওয়া থাকবে সেটা যদি অ্যাফার্মেটিভ হয়, যেটা অলরেডি আমরা জেনেছি, তাহলে ট্যাগ কোশ্চেনটি কী হবে, নেগেটিভ হবে এবং নটটা কী হবে, সংক্ষিপ্ত নট। এনওটি নট না বসে কী বলবো, সংক্ষিপ্ত নট এখানে ব্র্যাকেটে ব্যবহার করা আছে। আশা করি এটা বুঝতে পেরেছি। এরপর হচ্ছে যেমন এক্সাম্পল আমরা দেখবো, দে ওয়ার ওয়াচিং টিভি। এই যে সেন্টেন্সটি, এটা যখন আমরা কী করবো, আমরা ট্যাগ কোশ্চেন করবো। ট্যাগ কোশ্চেনের নিয়ম অনুসারে আমরা প্রথমে কী করবো, সেন্টেন্সটা লিখে ফেললাম, তারপরে কমা ব্যবহার করবো। এই দুইটা স্টেপ হয়ে গেলো। এরপরে আমরা ব্যবহার করবো অক্সিলারি ভার্ব। এখানে অক্সিলারি ভার্ব আছে ওয়ার, তাহলে ওয়ার বলবে তোমরা, কারণ তোমরা জানো যে অক্সিলারি ভার্ব যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, উক্ত অক্সিলারি ব্যবহার করা হয়, যেটা আমরা রুল জেনেছি। সেক্ষেত্রে সেই রুল অনুযায়ী আমরা ওয়ার ব্যবহার করলাম। এরপর আমরা যেটা জানতেছি সেটা হলো অ্যাফার্মেটিভ নেগেটিভ। যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, এখানে কোনো নট নেই, তাহলে কী হবে, ট্যাগ কোশ্চেনটি নট ব্যবহার করতে হবে এবং সংক্ষিপ্ত নট ব্যবহার করলাম। আশা করি খুব সহজে এটা বুঝতে পেরেছো। দেখো, সংক্ষিপ্ত নট ব্যবহার করা আছে। এরপরে আমাদের কি ব্যবহার করতে হবে, সাবজেক্ট হিসেবে আমরা এখানে দে ব্যবহার করব। কেন, এখানে প্রদত্ত সেন্টেন্সে দে আছে, তাহলে কী ব্যবহার করবো, দে ব্যবহার করবো। শেষে কী ব্যবহার করবো, কোশ্চেন মার্ক। তাহলে আশা করি এই সেন্টেন্সটি বুঝতে পেরেছো এবং ট্যাগ কোশ্চেনটি আমাদের হয়ে গেছে। এবার নাম্বার 2, এক্সাম্পল নাম্বার 2, উই আর প্লেয়িং ক্রিকেট। এই সেন্টেন্সটি, এটাও আমরা ট্যাগ কোশ্চেন করবো। সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটি প্রথমে লিখে ফেললাম এবং কমা ব্যবহার করলাম। এরপরে কী ব্যবহার করবো, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের নিয়ম আমরা শিখেছি যে সেন্টেন্সটি যদি প্রদত্ত সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, এখানে আছে, সেটা হলো আর। অক্সিলারি ভার্ব এখানে আছে আর ব্যবহার করলাম। এরপর আমরা যেটি জানতেছি সেটা হলো অ্যাফার্মেটিভ নেগেটিভ। এই সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ, তাই ট্যাগ কোশ্চেনটি নেগেটিভ হবে, তাই এখানে নেগেটিভ ব্যবহার করলাম। কীভাবে, সংক্ষিপ্ত নট। ট্যাগ কোশ্চেন যেহেতু সংক্ষিপ্ত নট ব্যবহার করলাম। এরপর ব্যবহার করতে হবে সাবজেক্ট। তোমরা জানো যে এখানে সাবজেক্ট কি বসবে, উই বসবে। কেন, যে এখানে প্রদত্ত সেন্টেন্সে উই আছে, উই থাকলে উই বসে, এটা একটা প্রোনাউন। আর শেষে কি ব্যবহার করতে হবে, যার কোনো নিয়ম জানার দরকার নেই, শুধুমাত্র এটুকু জানলে হবে যে শেষে কোশ্চেন মার্ক বসবে বা প্রশ্নবোধক চিহ্ন বসবে, আর কিছু জানলে এইটুকু জানলেই হবে। তাহলে সেই কোশ্চেন মার্কটা আমরা ব্যবহার করলাম। তাহলে আমাদের এই সেন্টেন্সটিও কী হয়ে গেলো, ট্যাগ কোশ্চেন হয়ে গেলো। এবং আশা করি তোমরা যে অ্যাফার্মেটিভ নেগেটিভ সংক্রান্ত প্রথম যে রুলটা আছে সেটা তোমরা খুব ভালো লেগেছে এবং খুব সহজে তোমরা এটা বুঝতে পেরেছো। ডিয়ার স্টুডেন্ট, নাও নাম্বার 2, প্রদত্ত সেন্টেন্সটি নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেনটি অ্যাফার্মেটিভ হবে। এবার বলা আছে যে সেন্টেন্সটি দেওয়া থাকবে ট্যাগ কোশ্চেনের ধরে, সেটা যদি নেগেটিভ হয়, তাহলে কি ট্যাগ কোশ্চেনটি অ্যাফার্মেটিভ হবে। তাহলে অনেক সহজে এটা বুঝতে পেরেছো। এবার এক্সাম্পলে আসি। এক্সাম্পল হচ্ছে দে আর নট ফিলিং। এই যে সেন্টেন্সটি, এখানে এটা ট্যাগ কোশ্চেন করতে হবে। তাহলে ট্যাগ কোশ্চেন নিয়ম অনুযায়ী আমরা কী করবো, প্রথমে সেন্টেন্সটা লিখে ফেললাম এবং কমা ব্যবহার করলাম। দুইটা স্টেপ আমাদের হয়ে গেল। নাম্বার 3, আমাদের অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। এখানে অক্সিলারি ভার্ব আছে, তাই ব্যবহার করলাম, উক্ত অক্সিলারি ভার্ব ব্যবহার করলাম। এরপর নাম্বার 4 হচ্ছে নেগেটিভ অ্যাফার্মেটিভ, অর্থাৎ ট্যাগ কোশ্চেনটি আমাদের নেগেটিভ হবে না অ্যাফার্মেটিভ হবে, তাই করবো আর কি। তাহলে যেহেতু সেন্টেন্সটিতে নট আছে, তাহলে সেন্টেন্সটা নেগেটিভ, তাহলে কি ট্যাগ কোশ্চেনটি আমাদের কী হবে, অ্যাফার্মেটিভ হবে, অর্থাৎ কোনো নট ব্যবহার করতে হবে না। তাই আমরা নট ব্যবহার করলাম না। আশা করি এটা বুঝতে পেরেছি। এরপরে কি ব্যবহার করতে হয়, সাবজেক্ট ব্যবহার করতে হয়। তাহলে এখানে আমরা কি ব্যবহার করবো, যেহেতু প্রদত্ত সেন্টেন্সে দে আছে, এটা একটা প্রোনাউন,
দে থাকলে দে বসে, তাই আমরা ট্যাগ কোশ্চেনের দে ব্যবহার করলাম। আশা করি এটা বুঝতে পেরেছো। আর শেষে কী ব্যবহার করতে হবে? কোশ্চেন মার্ক। তাহলে কী হয়ে গেল? আমাদের অ্যাফার্মেটিভ নেগেটিভ সংক্রান্ত দুইটা রুল জানা হয়ে গেল এবং আমাদের এই ট্যাগ কোশ্চেনটিও হয়ে গেল। আশা করি খুব সহজে এই দুটো রুল, ট্যাগ কোশ্চেনের অ্যাফার্মেটিভ নেগেটিভ সংক্রান্ত এই দুটো রুল খুব সহজে বুঝতে পেরেছো এবং অনেক ভালো লেগেছে। মাই ডিয়ার স্টুডেন্টস, ট্যাগ কোশ্চেনের অ্যাফার্মেটিভ নেগেটিভ সংক্রান্ত যে দুইটা রুল শিখলাম, এরপরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রুল এবারে আমরা শিখবো। এটা বেশি গুরুত্বপূর্ণ কারণ যাতে ট্যাগ কোশ্চেনে অনেক সময় কি হয়, কনফিউশন হয়ে যায় যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ নেগেটিভ চিনতে অনেক সময় সমস্যা হয়। নো নট থাকলে তো সহজেই বোঝা যায় যে সেটা নেগেটিভ, কিন্তু আরও কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো সহজে চেনা যায় না, যে আসলে তারা নেগেটিভ কিন্তু সহজে বুঝতে পারা যায় না, সেগুলো আমি এখন এই রুলে আলোচনা করব। তাই এই রুলটা নেগেটিভ অ্যাফার্মেটিভ রুল টিপ জানার ক্ষেত্রে, ট্যাগ কোশ্চেনে যে নেগেটিভ বা অ্যাফার্মেটিভ হবে সেক্ষেত্রে এই রুলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি। এখন দেখা যাক তাহলে কী আছে এখানে। সেন্টেন্সে অর্থাৎ প্রদত্ত সেন্টেন্সে নো, নো ওয়ান, নান, নট, নেভার, নাথিং, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটিল, সেলডম ইত্যাদি থাকলে, তাহলে এই শব্দগুলো নো থাকলে আমরা সহজেই চিনবো, নো ওয়ান থাকলেও মোটামুটি চিনবো, নান এটাও নেগেটিভ, নট থাকলে তো আমরা বুঝবোই যে নেগেটিভ, নেভার এটা নেগেটিভ, নাথিং এটাও নেগেটিভ, হার্ডলি সবচেয়ে মজার ব্যাপার, হার্ডলি কিন্তু নেগেটিভ, এটা বেশি করে মনে রাখতে হবে। হার্ডলি এটা তো কোনো নেগেটিভের কোনো চিহ্নই নেই, আগের ওয়ার্ডগুলোতে কিন্তু কিছু না কিছু নেগেটিভ আছে, নো আছে, নো আছে, এখানে নান নো কিছু নেগেটিভের একটু গন্ধ আছে, নট তো ডাইরেক্ট নেগেটিভ, নেভারও নেগেটিভের গন্ধ আছে, নাথিংয়েও নো আছে, কিন্তু হার্ডলি দেখো, হার্ডলি শব্দটা কিন্তু নেগেটিভ মনে রাখতে হবে। তারপরে স্কার্সলি এটাও কিন্তু নেগেটিভ, এগুলো কিন্তু কনফিউশন করে দেয়, এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। হার্ডলি, স্কার্সলি ভালো করে মনে রাখতে হবে। তারপরে ফিউ নেগেটিভ শব্দ, লিটিল নেগেটিভ শব্দ, এগুলো কিন্তু ভালো করে বিশেষ করে এই কয়েকটা ওয়ার্ড মনে, তারপরে সর্বশেষ এরপরে আছে সেলডম, এরকম এই জাতীয় যে কয়েকটা ওয়ার্ড আছে আর কি ইত্যাদি, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটিল, সেলডম ইত্যাদি থাকলে ট্যাগ কোশ্চেনটি ধরে কী হবে, তখন সেন্টেন্সটি হবে নেগেটিভ, এগুলো যেহেতু নেগেটিভ ওয়ার্ড, আর ট্যাগ কোশ্চেনটি কী হবে, অ্যাফার্মেটিভ হবে। ট্যাগ কোশ্চেনটি কী হবে, অ্যাফার্মেটিভ করতে হবে। আশা করি খুব সহজে তোমরা নেগেটিভ এই রুলের মাধ্যমে, এই তিনটা রুলের মাধ্যমে তোমরা ট্যাগ কোশ্চেন যে অ্যাফার্মেটিভ না নেগেটিভ হবে তোমরা খুব সহজে সেটা করতে পারবে এবং খুব ভালো লাগবে এবং খুব সহজে করতে পারবে। এবার আসি এক্সাম্পল। ডিয়ার স্টুডেন্ট, নাম্বার 1, দি বার্কিং ডগ সেলডম বাইটস নামে এই যে সেন্টেন্সটি দেওয়া আছে, আমরা ট্যাগ কোশ্চেন করবো। এটি ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে এখানে আমরা সেন্টেন্সটি প্রথমে লিখে ফেললাম এবং কমা ব্যবহার করলাম। এরপর আমাদের কী করতে হয়, অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয়। এখানে আছে অক্সিলারি ভার্ব নেই, এখানে বাইটস শব্দটা, এটা মূল ভার্ব হলো বাইটস, তাই আমরা কী ব্যবহার করলাম, এখানে তোমরা বুঝতেই পারছো যে এখানে প্রেজেন্ট টেন্সে আছে এবং এটা ডাজ বসার সময় ডাজ বসবে আর কি, ডাজ ব্যবহার করলাম। এরপরে কী করা দরকার, নেগেটিভ বা অ্যাফার্মেটিভ চিহ্নিত করা দরকার। এই সেন্টেন্সটিতে কী করা আছে, সেলডম শব্দটি আছে, এটা বোল্ড করে দেখানো আছে, এটা নেগেটিভ শব্দ, তাই ট্যাগ কোশ্চেনটি কী হবে, অ্যাফার্মেটিভ হবে, অর্থাৎ কোনো নেগেটিভ বসলো না। আশা করি এটা বুঝতে পেরেছো। এরপরে কি বসবে, সাবজেক্ট বসবে, দ্য বার্কিং ডগ। দ্য বার্কিং ডগ বলতে একটা কুকুর, এখানে এটা হচ্ছে ইতর প্রাণী। তোমরা জানো যে যদি প্রদত্ত সেন্টেন্স, তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো প্রদত্ত সেন্টেন্সে যদি ইতর প্রাণী থাকে, কোনো বস্তু থাকে, কোনো বস্তু থাকলে কিন্তু সেখানে কি বসবে, ইট ব্যবহার করতে হবে। কোনো বস্তু, একটা মাত্র কোনো বস্তু যদি হয় এবং কোনো ইতর প্রাণী বা শিশু, শিশু বা ইতর প্রাণী যেমন কুকুর, শিয়াল, তারপরে বিড়াল, তেলাপোকা, চামচিকা, এইরকম যে ইতর প্রাণীগুলো আছে, এগুলো থাকলে কিন্তু সেখানে ইট ব্যবহার করতে হবে। ঠিক বোঝালে? আচ্ছা, সাবজেক্ট ব্যবহার করলাম, শেষে তোমরা জানো যে প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে, তাই করলাম। তাহলে আমাদের কী হয়ে গেল, সেন্টেন্সটি ট্যাগ কোশ্চেন হয়ে গেল। এবং আমরা এখানে অ্যাফার্মেটিভ নেগেটিভ সংক্রান্ত রুল জেনে নিলাম। এরপর নাম্বার 2, নোবডি ওয়েন্ট দেয়ার। এই সেন্টেন্সটি আমরা ট্যাগ কোশ্চেন করবো। ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে নোবডি সেন্টেন্সটি আমরা প্রথমে লিখে ফেলছি এবং কমা ব্যবহার করছি। এরপর এখানে ব্যবহার করা হয়েছে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড ব্যবহার করা হয়েছে। কেন ব্যবহার করা হয়েছে, নোবডি ওয়েন্ট, এখানে অক্সিলারি ভার্ব ছিল না, এখানে ওয়েন্ট ভার্বের পাস্ট ফর্ম, তাই এখানে ডিড ব্যবহার করেছি। আর এই সেন্টেন্সটি হলো নেগেটিভ, কারণ নোবডি শব্দটা আছে, নোবডি নো নেগেটিভ, তাই এখানে নট বসেনি, সেন্টেন্সটি নেগেটিভ, তাই ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ এখানে নট বসবে না, এখানে নট বসবে না। আর তারপরে কি ব্যবহার করতে হবে, সাবজেক্ট ব্যবহার করতে হবে। সাবজেক্ট এখানে বসলো দে, জন্য দিয়ে বসলো, নোবডি থাকলে দে বসে, পরে আমি বিস্তারিত রুল আলোচনা করবো। নোবডির ক্ষেত্রে কী হয়, নোবডির ক্ষেত্রে
ট্যাগ কোশ্চেনে দে ব্যবহার করা হয় এবং এই সংক্রান্ত আরও রুলগুলো পরে আমি কিন্তু সাবজেক্ট বসানোর যে নিয়মটা সেটাতে আমি আলোচনা করব। তারপর একটু জানো যে নো বডি থাকলে কী হবে, দেবে। নো বডি বা যে কোনো বডি, নো বডি, সাম বডি, বডি পরে বিস্তারিত আছে, থাকলে দে বসবে। শেষে প্রশ্ন কোশ্চেনে ব্যবহার করলেই আমাদের কী হয়ে গেল, ট্যাগ কোশ্চেনটি হয়ে গেল। এরপর নাম্বার 3 যে নান ক্যান ডু দি ওয়ার্ক, এই যে সেন্টেন্সটি এটা আমরা ট্যাগ কোশ্চেন করবো সেক্ষেত্রে, এবং আমরা জানতেছি নেগেটিভ বা অ্যাফার্মেটিভ। আচ্ছা, যাই হোক আমাদের কী করতে হবে, স্টেপ অনুযায়ী নাম্বার 1 কী করতে হবে, সেন্টেন্সটা আমরা লিখে ফেললাম। নাম্বার 2 কমা ব্যবহার করলাম। নাম্বার 3 অক্সিলারি ব্যবহার করলাম। এখানে সেন্টেন্সে অক্সিলারি আছে ক্যান একটা অক্সিলারি ভার্ব, ক্যান, গুড, মে, মাইট এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, তোমরা জানো এটা ব্যবহার করলাম। এরপর আমরা যেটি জানতেছি সেটা হলো নেগেটিভ বা অ্যাফার্মেটিভ। ট্যাগ কোশ্চেন কখন নেগেটিভ হবে কখন অ্যাফার্মেটিভ হবে। যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ কীভাবে বুঝলাম, এখানে নান বলা আছে এবং এখানে এই যে নান শব্দটি আছে শুরুতেই, এটা হচ্ছে নেগেটিভ, এটা রুলে ব্যবহার আছে এবং এখানে বোল্ড করে দেওয়ানো আছে এবং এখানে রুলে উল্লেখ করা আছে। এই সেন্টেন্সটা নেগেটিভ, ট্যাগ কোশ্চেনটা কী হবে, অ্যাফার্মেটিভ, অর্থাৎ এখানে কোনো নট ব্যবহার করা হবে না। এরপরে কী বসবে, সাবজেক্ট হিসেবে এখানে দে ব্যবহার করা আছে। দিয়ে বসলো কেন, ট্যাগ কোশ্চেনে প্রদত্ত সেন্টেন্সের নাম থাকলেও দে বসে। এই ট্যাগ কোশ্চেনে কী বসে, সেখানে দে বসে। এবং আমি এই রুলগুলো সাবজেক্ট বসানো, ট্যাগ কোশ্চেনে যে সাবজেক্ট বসানোর নিয়ম আছে সেটাতে আমি বিস্তারিত আলোচনা করবো, তাহলে সাবজেক্ট বসানোর কোনো ঝামেলা থাকবে না। আর সর্বশেষে আমরা কী ব্যবহার করবো, কোশ্চেন মার্ক ব্যবহার করবো। আশা করি তোমরা ট্যাগ কোশ্চেনের নেগেটিভ অ্যাফার্মেটিভ সংক্রান্ত যে 3টা রুল এখানে রুলগুলো দেওয়া আছে এটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো এবং তোমাদের ভালো লেগেছে। মাই ডিয়ার স্টুডেন্টস, ট্যাগ কোশ্চেন করতে গেলে সর্বশেষ যে রুলটি আমাদের জানতে হবে সেটা হলো সাবজেক্ট বসানোর নিয়ম। এই সাবজেক্ট বসানোর নিয়ম জানলেই আমাদের ট্যাগ কোশ্চেনের সবগুলো রুল আর কি জানা হয়ে যায়। এখন তাই আমরা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হলো সাবজেক্ট বসানোর নিয়ম, এটা এখন আমরা জানবো। সেটা তাহলে শুরু করা যাবে। তাহলে এই রুলগুলো জানলে সাবজেক্ট বসানোর যতগুলো নিয়ম আছে, রুল আছে, এগুলো যদি আমরা জানি তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনে যে সাবজেক্ট ব্যবহার করতে হবে, সাবজেক্ট বসাতে হয়, সেক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না। আমরা কারেক্টলি ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট ব্যবহার করতে পারবো, সঠিকভাবে ব্যবহার করতে পারবো এবং খুব সহজে ব্যবহার করতে পারবো। তাহলে নাম্বার 1 কি আছে, সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে দিস, দ্যাট, নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং থাকলে ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হিসেবে ইট বসে। তাহলে এখানে ব্যাখ্যাটা কি, মাই ডিয়ার স্টুডেন্ট, যে সেন্টেন্সটি দেওয়া থাকবে সেই সেন্টেন্সে যদি দিস থাকে, দিস মানে এটা এক বছর, ড্যাট ওইটি, অর্থাৎ যে কোনো ব্যক্তি বা বস্তু যদি একটিমাত্র বস্তুকে বোঝায় আর কি, দিস যারা বোঝাচ্ছে যদি একটিমাত্র বস্তুকে বোঝায়, দূরের হোক বা কাছে হোক, একটিমাত্র বস্তু বোঝালে সেখানে কি বসবে, ইট বসবে। এরপর আছে নাথিং, অর্থাৎ থিং, নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং, এরকম থিং আর কি থাকলে, যদি এইরকম থিং শব্দগুলো থাকে, নাথিং অথবা এনিথিং অথবা সামথিং অথবা এভরিথিং, যে কোনো থিং থাকলে সেক্ষেত্রেও কী বসবে, ইট বসবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে কি বুঝতে পেরেছো যে দিস দ্যাট থাকলে ইট বসবে, আর দিস এবং দ্যাট দ্বারা আরও বুঝি যে একটিমাত্র বস্তু থাকলে, কাছের বা দূরে একটিমাত্র বস্তু, ব্যক্তি না কিন্তু বস্তু থাকলে ইট ব্যবহার করতে হবে। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আসি এক্সাম্পল, দিস ইজ বেটার দ্যান দ্যাট, এখানে এই যে সাবজেক্ট হিসেবে দিস আছে আর কি। আমরা এখন শিখতেছি সাবজেক্ট বসানোর নিয়ম। তাহলে আমরা কি করব, ট্যাগ কোশ্চেন করবো। ট্যাগ কোশ্চেনে কি কিন্তু শুধুমাত্র সাবজেক্ট বসানোর নিয়ম দিয়ে তো আবার ট্যাগ কোশ্চেন হবে না, পুরো আমাদের 6টা স্টেপ লাগবে। 6টা স্টেপ অনুযায়ী আমরা কি করবো, প্রথমে সেন্টেন্সটা আমরা লিখে ফেললাম নাম্বার 1, নাম্বার 2 কমা ব্যবহার করলাম, নাম্বার 3 অক্সিলারি ভার্ব ব্যবহার করলাম। কি ব্যবহার করলাম এখানে ইজ, কেন ব্যবহার করলাম, এখানে সেন্টেন্সে ইজ ব্যবহার করা আছে। এরপরে সেন্টেন্সটি কি করলাম, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, তাই এখানে সংক্ষিপ্ত নট বসলো, ঠিক আছে। সর্বশেষে কি বসবে, সাবজেক্ট এখানে কি বসবে, ইট বসবে। কেন ইট বসলো, কারণ প্রদত্ত সেন্টেন্সে দিস আছে, দিস থাকলে কি বসে, ট্যাগ কোশ্চেনে বসে ইট, দিস ট্যাগ কোশ্চেনে দিস বসে না, দিসের পরিবর্তে কি বসে, ট্যাগ কোশ্চেনে ইট বসে। এইগুলো ব্যবহার করলাম, আশা করি এটা বুঝতে পেরেছো। এবং শেষে কি কোশ্চেন মার্ক ব্যবহার করবো, তাহলে আমাদের কি হলো, ট্যাগ কোশ্চেনটি হয়ে গেল। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো এবং অনেক ভালো লেগেছে। এরপর নাম্বার 2, নাথিং ইজ সার্টেইন, এই যে সেন্টেন্সটি, এটা আমরা ট্যাগ কোশ্চেন করবো। এক্ষেত্রে আমরা শিখতেছি সাবজেক্ট বসানোর নিয়ম, স্পেশালি শিখতেছি কি সাবজেক্ট বসানোর নিয়ম। দেখ আমরা শুরু থেকে আসি, নাথিং ইজ সার্টেইন সেন্টেন্সটি আমরা লিখলাম, কমা ব্যবহার করলাম, তারপরে আমাদের কী ব্যবহার করতে হবে, অক্সিলারি ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ, আমরা ইজ ব্যবহার করলাম। সেন্টেন্সটি নাথিং লেখা আছে, নাথিং শব্দটি তোমরা জানো নেগেটিভ, কারণ অলরেডি তোমরা রুল শিখেছো, নেগেটিভ রুল শিখেছো, তাই এখানে আমরা নট ব্যবহার করবো না, এই নট ব্যবহার করলাম না।
এখন আমরা জানতেছি সাবজেক্ট বসানোর নিয়ম। এখানে সাবজেক্ট হিসেবে ইট বসবে। কেন ইট বসলো? যে নাথিং থাকলে এখানে এই আমাদের এই রুল নাম্বার 1 1 নম্বর সাবজেক্ট বসানোর যে নিয়মটি বলা আছে এখানে বলাই আছে যে নাথিং থাকলে কি বসে? ইট বসে। তাই আমরা ইট ব্যবহার করলাম, শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করলাম। এইভাবে করে আমাদের ট্যাগ কোশ্চেনটি হয়, এই সেন্টেন্সটি ট্যাগ কোশ্চেন আমাদের হয়ে গেল এবং এটি তোমাদের খুব ভালো লেগেছে এবং খুব সহজে বুঝতে পেরেছ। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা শিখতেছি ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট বসানোর নিয়ম। এবার রুল নাম্বার 2 এবার 2 নম্বর নিয়মটা রুলটা আমরা জেনে নেব। সেটা হচ্ছে যে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে দিজ, দোজ, নোবডি, এনিবডি, সামবডি, নো ওয়ান, নান, এভরিওয়ান থাকলে ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হিসেবে দে বসে। তাহলে প্রদত্ত সেন্টেন্সে অর্থাৎ প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কী থাকলে? দিজ, দোজ। এর দ্বারা আমরা বুঝবো যে কোনো বস্তু, একাধিক কোনো বস্তু, একাধিক কোনো বস্তু, বস্তুকে বোঝালে। আগেরটা ছিল দিস, ড্যাট, মানে একটি মাত্র ব্যক্তি বা একটি মাত্র বস্তু। এখানে আসছে দিস, দোজ দ্বারা বুঝবো আমরা একাধিক বস্তু আর কি। এটা ব্যক্তিও হতে একাধিক ব্যক্তি বা বস্তু আর কি। বিশেষ করে এখানে বস্তু বোঝানো হচ্ছে, এছাড়া একাধিক ব্যক্তি বোঝালেও আমাদের এটা হবে আর কি। এর দ্বারা আমরা ব্যক্তিও বুঝতে পারি। এরপর নো বডি, এনিবডি, সামবডি, এখানে বডি বোঝানো আছে। এই শব্দগুলো থাকলে নো বডি, শুধু নো বডি, এনিবডি এবং সামবডি, এই শব্দগুলো থাকলেও সেখানে কী হবে? ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করতে হবে। তাহলে দিজ, দোজ থাকলে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে দে, নো বডি, এনিবডি, সামবডি থাকলেও ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করতে হবে। এরপরে নো ওয়ান, নান, এভরিওয়ান, এই যে শব্দগুলো, ওয়ান প্রত্যেকটাতে ওয়ান আছে, এই শব্দগুলো থাকলেও কি বসবে? ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে দে বসবে। আশা করি সাবজেক্ট বসানোর রুলের ক্ষেত্রে এই রুলটাও তোমাদের অনেক, এই রুলটা শিখলেও তোমাদের এই রুলটাও তোমাদের শিখতে হবে এবং এটা তোমাদের ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট বসানোর ক্ষেত্রে এই রুল থেকে তোমরা অনেক উপকৃত হবে আর কি, 2 নম্বর রুল থেকে। আচ্ছা, এখন আসি এক্সাম্পল নাম্বার 1, এভরিবডি ওয়েন্ট দেয়ার। তাহলে আমরা এই সেন্টেন্সটি কী করবো? ট্যাগ কোশ্চেন করবো। তাহলে আমরা সেন্টেন্সটা লিখে ফেললাম, কমা ব্যবহার করলাম। এখানে তারপরে কী ব্যবহার করবো? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কী ব্যবহার করবো? এখানে কী ব্যবহার করবো? তোমরা জানো যে এখানে অক্সিলারি ভার্ব নেই, না তাহলে কী বসবে? ডু, ডাজ অথবা ডিড। এখানে কী বসবে? এখানে অক্সিলারি ভার্ব, এখানে প্রদত্ত সেন্টেন্সের টেন্স আছে পাস্ট লিমিট টেন্স। পাস্ট লিমিট টেন্সে কী বসে? অক্সিলারি ভার্ব হিসেবে ডিড বসে, তাই ডিড ব্যবহার করলাম। সেন্টেন্সটি হলো অ্যাফার্মেটিভ, তাই এখানে সংক্ষিপ্ত নট ব্যবহার করলাম। এরপরে কি আমরা শিখতেছি? সাবজেক্ট বসানোর নিয়ম। এখানে সাবজেক্ট কী বসবে? সাবজেক্ট এখানে দে বসলো। কেন দে বসলো? এখানে আছে এভরিবডি। তোমরা জানো যে প্রদত্ত সেন্টেন্সে এভরিবডি থাকলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করতে হয়, তাই আমরা দে ব্যবহার করলাম। সেটি কোশ্চেনের মধ্যে ব্যবহার করলাম, সেন্টেন্সটি আমাদের ট্যাগ কোশ্চেন হয়ে গেল। আশা করি এটি খুব সহজে বুঝতে পেরেছো, অনেক ভালো লেগেছে। এরপর নাম্বার 2, নান ক্যান হেল্প ইউ। এই সেন্টেন্সটি আমরা ট্যাগ কোশ্চেন করবো। এবার এক্ষেত্রে আমরা সেন্টেন্সটা লিখলাম, কমা ব্যবহার করলাম। এরপরে হচ্ছে অক্সিলারি ভার্ব বসানোর নিয়ম। অক্সিলারি ভার্ব এখানে আছে ক্যান আছে, সেন্টেন্সে ক্যান আছে, ক্যান ব্যবহার করলাম। সেন্টেন্সটি নান লেখা আছে, নান হচ্ছে নেগেটিভ, তোমরা জানো, তাই এই সেন্টেন্সটি আমরা কি ট্যাগ কোশ্চেনে আমরা নেগেটিভ ব্যবহার করলাম না। এরপরে আমরা এই রুলে জানলাম কি নান ট্যাগ কোশ্চেনের মানে প্রদত্ত সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে নান থাকলে কি সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করতে হয়, তাই আমরা দে ব্যবহার করলাম, কারণ এখানে এই রুলটাই আমরা এখন শিখতেছি। আর শেষে কী করতেছি? শেষে কী করবো? আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট বসানোর যে 2 নম্বর রুলটা এখানে বলা আছে, এটা খুব সহজে বুঝতে পেরেছো এবং অনেক ভালো লেগেছে। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা শিখবো ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট বসানোর 3 নম্বর রুলটা শিখবো আর কি। তাহলে দেখা যাক কী আছে এখানে। সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে অল অফ আস, নান অফ আস, সাম অফ আস, এভরি ওয়ান অফ আস থাকলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে উই বসে। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, গুরুত্বপূর্ণ কয়েকটা এখানে এই রুলে গুরুত্বপূর্ণ অনেকগুলো ওয়ার্ড এখানে দেওয়া আছে। দেখো, সেন্টেন্সে অর্থাৎ প্রদত্ত সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে যদি থাকে অল অফ আস থাকে, যদি অল অফ আস সিঙ্গেল ওয়ার্ড না কিন্তু অল অফ আস থাকলো। আবার আবার যদি কোনো সেন্টেন্স থাকে নান অফ আস, কোনো সেন্টেন্স থাকতে পারে সাম অফ আস, আবার কোনো সেন্টেন্স থাকতে পারে এভরি ওয়ান অফ আস। এই যে ওয়ার্ডগুলো যদি থাকে হিসেবে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট থাকে, তাহলে ট্যাগ কোশ্চেনে আমরা কী ব্যবহার করবো? এখানে যে আস আছে প্রত্যেকটা দেখো, আস হলো আমাদের অবজেক্টিভ ফর্ম, এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই। ট্যাগ কোশ্চেনে আমরা কী করবো? সাবজেক্ট হিসেবে উই ব্যবহার করবো। তাহলে উইয়ের অবজেক্ট হলো আস, এগুলো প্রত্যেকটাতে আস আছে, আস কী ব্যবহার করা আছে? আস, ইউএস আস। তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে কী ব্যবহার করবো? উই ব্যবহার করবো। ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে কী বসবে? উই বসবে।
আশা করি তোমরা এটা খুব সহজে বুঝতে পেরেছো। এবার আসি এক্সাম্পল। অল অফ আস অ্যাটেন্ডেড ইন দ্য মিটিং বা অ্যাটেন্ডেড দ্য মিটিং, যাই হোক এই সেন্টেন্সটা আমরা একটা কোশ্চেন করবো। তাহলে অল অফ আস অ্যাটেন্ড দ্য মিটিং, এই সেন্টেন্সটা আমরা লিখে ফেললাম এবং ব্যবহার করলাম। এরপরে কী ব্যবহার করতে হয়? অক্সিলারি ভার্ব এখানে ব্যবহার করলাম। ডিড কেন ব্যবহার করলাম? ডিড, যে অ্যাটেন্ডেড এখানে অক্সিলারি ভার্ব নেই কিন্তু মূল ভাবে পাস্ট ফর্ম আছে, তাই ডিড ব্যবহার করলাম। সেন্টেন্সটি আমাদের অ্যাফার্মেটিভ, তাই কি ব্যবহার করলাম? সংক্ষিপ্ত নট ব্যবহার করলাম। আর সেন্টেন্সটিতে সাবজেক্ট হিসেবে আছে অল অফ আস, তাহলে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে বলবে উই, যেটা আমরা এই রুলের মাধ্যমে জানতে পারলাম যে অল অফ আস থাকলে উই বসে, তাই উই ব্যবহার করলাম। এরপরে কোশ্চেন মার্ক ব্যবহার করলাম, তাই আমাদের এইভাবে করে আমাদের কি হয়ে গেল? সেন্টেন্সটি ট্যাগ কোশ্চেনও হয়ে গেল। আশা করি এটা খুব ভালো লেগেছে এবং খুব সহজে বুঝতে পেরেছো। এরপরে এক্সাম্পল নাম্বার 2, নান অফ আস ক্যান হেল্প ইউ, এই সেন্টেন্সটি আমরা ট্যাগ কোশ্চেন করবো। এই জন্য আমরা কী করলাম? সেন্টেন্সটা প্রথমে লিখে কমা ব্যবহার করলাম। তারপরে কি করতে হবে? এখানে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। অক্সিলারি ভার্ব এখানে সেন্টেন্সে ক্যান আছে, ক্যান ব্যবহার করলাম। এরপরে সেন্টেন্সটি নান অফ আস এখানে, অর্থাৎ সেন্টেন্সটি নেগেটিভ হওয়ার কারণে আমরা এখানে সংক্ষিপ্ত নট বা ব্যবহার করলাম না, অর্থাৎ ট্যাগ কোশ্চেনটি আমাদের অ্যাফার্মেটিভ হবে হচ্ছে আর কি এটা। আর এরপরে আমাদের কী ব্যবহার করতে হবে? সাবজেক্ট, যে রুলগুলো আমরা শিখতেছি এখানে সাবজেক্ট হিসেবে কী ব্যবহার করবো? তোমরা জানো যে এখানে উই ব্যবহার করতে হবে। কেন ব্যবহার করবো? কারণ তোমরা জানো যে নান থাকলে দে বসে, শুধু নান থাকলে কি বসে? দে, কিন্তু এখানে আছে নান অফ আস। নান অফ আস তাহলে কি বসে? তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে নান থাকলে বসে, কিন্তু নান অফ আস থাকলে কি হয়? উই বসে, যেটা আমরা এই রুলের মাধ্যমে জানতে পেলাম আর কি, জানতে পারলাম। তাই আমরা এখানে উই ব্যবহার করলাম, শেষে প্রসঙ্গ ব্যবহার করলাম। আমাদের কি হয়ে গেল? এই সেন্টেন্সটিও আমাদের ট্যাগ কোশ্চেন হয়ে গেল। আশা করি খুব সহজে বুঝতে পেরেছো এবং অনেক ভালো লেগেছে। মাই ডিয়ার স্টুডেন্ট, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব? ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে বসানোর নিয়মগুলো জানতেছি। এর 4 নম্বর রুলটা এখন জানবো। এটি হচ্ছে যে সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে অল অফ ইউ, নান অফ ইউ, সাম অফ ইউ, এভরি ওয়ান অফ ইউ, মোস্ট অফ ইউ থাকলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইউ বসে। দেখো এখানে ওই আগের রুলটার সাথে সম্পর্ক আছে। আগের রুল ছিল অল অফ আস, নান অফ আস, সাম অফ আস। ওই রুলটা যদি মুখস্থ করো তাহলে এই ওয়ার্ডগুলো মুখস্থ হলে এভরি ওয়ান অফ আস ওখানে ছিল। এখন এভরি ওয়ান প্রত্যেকটার সাথে অল অফ ইউ, নান অফ ইউ, সাম অফ ইউ, এভরি ওয়ান অফ ইউ, মোস্ট অফ ইউ। দেখো এই ওয়ার্ডগুলো যদি প্রত্যেক সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকে তাহলে ট্যাগ কোশ্চেন আমরা কী ব্যবহার করবো? ইউ ব্যবহার করবো। দেখো প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে শেষে কি আছে? ইউ আছে। অল অফ ইউ, ইউ ব্যবহার করা আছে। নান অফ ইউ, সাম অফ ইউ, এভরি ওয়ান অফ ইউ। অনেক সহজ আর কি রুলটা। এরকম থাকলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে কী বসবে? শুধুমাত্র ইউ ব্যবহার করতে হবে। আশা করি খুব সহজে এটা বুঝতে পেরেছো এবং অনেক ভালো লেগেছে। এবার আসি এক্সাম্পল। অল অফ ইউ আর প্লেয়িং, এই সেন্টেন্সটি আমরা ট্যাগ কোশ্চেন করবো। সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটি লিখে ফেললাম, কমা ব্যবহার করলাম। অক্সিলারি ভার্ব ব্যবহারের ক্ষেত্রে আর ব্যবহার করেছি, কেন? এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আর আছে। তারপরে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ নেগেটিভ, এটা অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগ কোশ্চেন কী হবে? নেগেটিভ হবে। সংক্ষিপ্ত নাম ব্যবহার করেছি। এরপরে সাবজেক্ট বসানোর পালা। সাবজেক্ট কি বসাবো আমরা? এখানে আছে সাবজেক্ট, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আছে অল অফ ইউ আছে। তাহলে আমাদের কি হবে? ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে ইউ। কী হবে? ইউ বসবে, তাই ইউ ব্যবহার করলাম। শেষে প্রসঙ্গ ব্যবহার করলাম। তাহলে আমাদের কী হলো? সেন্টেন্সটি ট্যাগ কোশ্চেন হয়ে গেল। আশা করি এটা খুব সহজে বুঝতে পেরেছ। এরপরে আরেকটি এক্সাম্পল দেখবো। সাম অফ ইউ ক্যান স্পিক ওয়েল, এই সেন্টেন্সটা যদি আমরা ট্যাগ কোশ্চেন করি তাহলে আমাদের সেন্টেন্সটা লিখতে হবে এবং কমা ব্যবহার করতে হবে। লিখলাম, কমা ব্যবহার করলাম। তারপরে এখানে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। অক্সিলারি ভার্ব এখানে কী আছে? এই সেন্টেন্সে আছে ক্যান, তাহলে আমরা ক্যান ব্যবহার করলাম। তারপরে সেন্টেন্সটা আমাদের অ্যাফার্মেটিভ নেগেটিভ, সেন্টেন্সটা হলো আমাদের, তোমরা জানো যে সেন্টেন্সটা কি? এটা অ্যাফার্মেটিভ, তাহলে এখানে কী করতে হবে? ট্যাগ কোশ্চেনটি নেগেটিভ হবে, তাই আমরা সংক্ষিপ্ত নট ব্যবহার করলাম। এরপরে আমাদের কি ব্যবহার করতে হবে? সাবজেক্ট ব্যবহার করতে হবে, যে রুলগুলো আমরা শিখতেছি। তাহলে আমরা সাবজেক্ট কি ব্যবহার করব? এখানে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টটা আমাদের সবসময় দেখতে হবে, দেখেই তো এখানে সাবজেক্ট ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট বসাতে হবে। তাহলে প্রদত্ত সেন্টেন্সে কি সাবজেক্ট হিসেবে আছে? সাম অফ ইউ। তোমরা জানো যে সাম অফ ইউ থাকলে কি হয়? সেখানে ইউ বসে, তাই আমরা ইউ ব্যবহার করলাম। শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করলাম। আমাদের সেন্টেন্সটি কি হয়ে গেল? সেন্টেন্সটি ট্যাগ কোশ্চেন হয়ে গেল। আশা করি এটিও খুব সহজে বুঝতে পেরেছে এবং অনেক ভালো লেগেছে। তাহলে এই রুলগুলো তোমাদের কি করতে হবে? মনে রাখতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট বসানোর নিয়মগুলো শিখতেছি। এখন আমরা 5 নম্বর রুলটা শিখব। দেখা যাক কি আছে এখানে। এখানে আছে যে সেন্টেন্সে, অর্থাৎ প্রদত্ত সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে অল অফ দেম, নান অফ দেম, সাম অফ দেম,
এভরি ওয়ান অফ দেম, মোস্ট অফ দেম থাকলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দিয়ে বসে। অনেক সহজ, বুঝতেই পারছো। আগে এই রুলগুলো 4 নম্বর 3 নম্বর রুল, 4 নম্বর রুল এবং 5 নম্বর রুল মোটামুটি মিল আছে। এখানে বলা আছে অল অফ দেম। না প্রত্যেক শব্দের শেষে কি আছে? অল অফের পরে দেম, নান অফের পরে দেম, সাম অফের পরে দেম, একসাথে মিলানো আছে সবগুলা। এর আগে ছিল অল অফ ইউ, তার আগে ছিল অল অফ আস, এইভাবে করেছিল। যাক, আশা করি বুঝতে পারছি। এই দেমটা হচ্ছে, এইটা হচ্ছে কিন্তু প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। কি ফর্ম এটা? অবজেক্টিভ ফর্ম। তোমরা জানো দেম হলো অবজেক্টিভ ফর্ম আর সাবজেক্টিভ ফর্ম হলো দেম। তাহলে তোমরা কি করবে, যদি এরকম থাকে, যদি অল অফ দেম, সাম অফ দেম থাকে, তাহলে কি করবে? ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করতে হবে। আশা করি এটাও বুঝতে পেরেছ। অর্থাৎ অল অফ, সাম অফ, নান অফের পর শান্ত অবজেক্টিভ ফর্মটা বসে আর কি। এই জন্য অল অফ আস ব্যবহার করা হয়েছিল। আর ইউ তো তোমরা জানো সাবজেক্টিভ ফর্ম ইউ, অবজেক্টিভ ফর্ম ইউ, তাই ওখানে ইউ বসেছিল। তাহলে আশা করি তোমরা সহজেই জানতে বুঝতে পারবা, সহজেই এই শব্দগুলো দেখলেই তোমরা বুঝতে পারবা যে অল অফ দেম থাকলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করতে হবে। আশা করি তোমাদের এই রুলটির মাধ্যমে এই ট্যাগ কোশ্চেনের এই মানে এই ক্ষেত্রে যে দে বসবে, এটা তোমাদের এই রুল এই জন্য সেক্ষেত্রে তোমার এই রুলটা অনেক উপকার দেবে আর কি। এর মাধ্যমে তোমরা উপকৃত হবে। অর্থাৎ তোমার কারেক্টলি ট্যাগ কোশ্চেন সাবজেক্ট কোশ্চেনের ক্ষেত্রে এই রুলটা অনেক গুরুত্বপূর্ণ, তোমরা বুঝতেই পারছো। এবার আসি এক্সাম্পল। অল অফ দেম ওয়ার সিনসিয়ার, এই জিনিসটিকে আবার যদি আমরা ট্যাগ কোশ্চেন করি, তাহলে অল অফ দেম ওয়ার সিনসিয়ার, তাহলে আমরা এটা লিখলাম, কমা ব্যবহার করলাম। এরপরে কি করতে হবে? অক্সিলারি ভার্ব, অক্সিলারি ব্যবহার করলাম কি? ওয়ার, এখানে ব্যবহার করা হচ্ছে ওয়ার, ওয়ার ব্যবহার করলাম। সেন্সটি কি দেখো তোমরা? সেন্সটা হলো অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে, তাই সংক্ষিপ্ত নট ব্যবহার করলাম। এরপরে আমাদের কি ব্যবহার করতে হবে? সাবজেক্ট ব্যবহার করতে হবে, যেটি আমরা এখন শিখতেছি। সাবজেক্টে কি বসবে? এখানে তোমরা জানো যে এই রুলে তো বলা আছে যে অল অফ দেম থাকলে কি বসে? সাবজেক্ট হিসেবে দে বসে, তাই আমরা এখানে সাবজেক্ট হিসেবে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করলাম। শেষে প্রথম শ্রেণী ব্যবহার করলে কি হয়ে গেল? করলাম, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনটি হয়ে গেল। আশা করি এটি খুব সহজে বুঝতে পেরেছো এবং অনেক ভালো লেগেছে। এবার আরেকটি উদাহরণ দেখি আমরা। নেক্সট এক্সাম্পল নাম্বার 2, মোস্ট অফ দেম আর অ্যাবসেন্ট। এই সেন্টেন্সটি যদি আমরা ট্যাগ কোশ্চেন করি, তাহলে আমরা সেন্টেন্সটা লিখলাম, কমা ব্যবহার করে কি ব্যবহার করবো? অক্সিলারি ভার্ব। এখানেও অক্সিলারি ভার্ব হিসেবে আর ব্যবহার করা আছে, আর ব্যবহার করলাম। এবং মোস্ট অফ দেম এই আর অ্যাবসেন্ট, এই সেন্টেন্সটি হলো অ্যাফার্মেটিভ। হ্যাঁ, তাহলে কি হবে? ট্যাগ কোশ্চেনটি নেগেটিভ হবে, তাই আমরা সংক্ষিপ্ত নট ব্যবহার করলাম। এরপরে কী করতে হবে? সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট আমরা কী বসাবো? এখানে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে মোস্ট অফ দেম, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কী হবে? দে বসবে। কেন? যেটা আমরা এই রুলে জেনেছি যে মোস্ট অফ দেম থাকলে কি বসে? দে বসে, তাই দিয়ে ব্যবহার করলাম। শেষে প্রথম শ্রেণী ব্যবহার করলাম, আমাদের এই সেন্টেন্সটি কি ট্যাগ কোশ্চেন হয়ে গেল। আশা করি খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। তাহলে কি ট্যাগ কোশ্চেন কি তোমাদের কাছে সহজ কি না? অনেক সহজ হয়ে গেল আর কি, খুব সহজে বুঝতে পেরেছো এবং অনেক ভালো লেগেছে। My dear student, now we'll learn another rule of subject related, অর্থাৎ ট্যাগ কোশ্চেনে যে সাবজেক্ট ব্যবহার করতে হয় তার 6 নম্বর রুলটা আমরা এখন শিখবো। এটা হচ্ছে সেন্টেন্সে, অর্থাৎ প্রদত্ত সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে মুন, আর্থ, রিভার, মাদারল্যান্ড, কান্ট্রি, শিপ, ফেরি, ট্রেন থাকলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে সি বসে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট বসানোর, ট্যাগ কোশ্চেনের যে সাবজেক্ট বসানোর যে নিয়মটা আছে তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ, যে এটা জানতে হবে যে যদি প্রদত্ত সেন্টেন্সে মুন মানে কি? চন্দ্র, চাঁদ, এই শব্দটা কিন্তু কি ফেমিনিন, অর্থাৎ স্ত্রীলিঙ্গ, মনে রাখতে হবে কিন্তু। শিক্ষার্থী বন্ধুরা, গুরুত্বপূর্ণ রুল কিন্তু এটা। ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট বসানোর ক্ষেত্রে এই রুলটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করতেছি। তাহলে মুন হচ্ছে স্ত্রীলিঙ্গ, তাই এখানে কী হবে? মুন থাকলে এখন সাবজেক্ট হিসেবে সি বসবে। এরপরে আর্থ মানে পৃথিবী, পৃথিবীতে এখানে এটা কি স্ত্রীলিঙ্গ, অথবা এখানে অবশ্যই সি ব্যবহার করতে হবে। রিভার, এটা স্ত্রীলিঙ্গ হিসেবে ধরা হয় ইংলিশে। মাদারল্যান্ড বুঝতে পারছো, কান্ট্রি বা মাদারল্যান্ড, এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। তারপরে হচ্ছে এই যে মাদারল্যান্ড এবং কান্ট্রি আলাদা করে দেওয়া আছে। তারপরে শিপ, জাহাজ, এটা স্ত্রীলিঙ্গ ধরা হয়। ফেরি, এটাকে স্ত্রীলিঙ্গ ধরা হয়। ট্রেন স্ত্রীলিঙ্গ ধরা হয়, তাই কী হচ্ছে? এখানে সি ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পেরেছো এবং খুব ভালো লেগেছে। এই রুলটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এই শব্দগুলো মনে রাখতে হবে। এবার আসি এক্সাম্পল নাম্বার 1, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। তোমরা জানো খুব সুন্দর একটা সেন্টেন্স এবং খুব সহজ একটা সেন্টেন্স। বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি, আমাদের দেশটা কিন্তু অনেক ছোটো, তোমরা জানো এটা। তাই এই সেন্টেন্সটা আমরা যদি ট্যাগ কোশ্চেন করি, তাহলে আমরা সেন্টেন্সটা লিখলাম, কমা ব্যবহার করলাম। খুব খারাপ লাগতেছে?
কারণ খারাপ লাগার কথা না, কারণ এভাবে তো আমাদের ট্যাগ কোশ্চেন করতে গেলেই তো ফার্স্ট স্টেপ থেকে আসতে হবে, প্রথমে সেন্টেন্সটা লিখে তারপরে তো কমা ব্যবহার করতে হবে, তারপরে তো অক্সিলারি ভার্ব, এইভাবে করে তো আসতে হবে, তাই না? আমরা স্টেপ অনুযায়ী করতেছি, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ। অক্সিলারি ব্যবহার করলাম কি এখানে ইজ, কেন এখানে ইজ ব্যবহার করা আছে। এরপরে আমরা নট ব্যবহার করেছি, কেন করেছি? সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, তোমরা জানো সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থাকলেই নট হবে, এখানে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ তাই আমরা নট ব্যবহার করেছি। এরপরে আমরা কি শিখতেছি সেটা হলো সাবজেক্ট বসানোর নিয়ম। সাবজেক্ট এখানে কি বলবে, সবশেষ সাবজেক্টটা কি বলবে, এখানে ব্যবহার করা আছে সি। কেন সি ব্যবহার করা আছে? বাংলাদেশ, বাংলাদেশ কি একটা আমাদের মাতৃভূমি, আমাদের দেশ, তাহলে বাংলাদেশটা কি দেশ, যে কোনো দেশ সাধারণত কি ধরা হয়, কি ধরা হয় সেটা সাধারণত ধরা হয় ফেমিনিন জেন্ডার, স্ত্রীলিঙ্গ, তাই এখানে সি ব্যবহার করলাম। আর শেষে প্রশ্ন কোশ্চেন ব্যবহার করলাম, আমাদের সেন্টেন্সটি ট্যাগ কোশ্চেন হয়ে গেল। আশা করি খুব সহজে বুঝতে পেরেছো এবং অনেক ভালো লেগেছে। এরপরে অ্যানাদার এক্সাম্পল, আরেকটা আমরা এক্সাম্পলের মাধ্যমে শিখবো, সেটা হলো দি মুন শাইন্স অ্যাট নাইট। এই সেন্টেন্সটি দেখো, এটি আমরা ট্যাগ কোশ্চেন করবো। সেক্ষেত্রে আমরা এখন যে জানতেছি সাবজেক্ট বসানোর নিয়ম। যথারীতি তার আগের নিয়মগুলো আমরা জানি যে সেন্টেন্সটি লেখা, সেন্টেন্সটি বসানো, কমা বসানো, অক্সিলারি ভার্বটা দেখি একটু, কারণ আমরা রুল অক্সিলারি ভার্ব এখানে ডাজ ব্যবহার করা আছে। কেন ডাজ ব্যবহার করা হলো? দ্য মুন শাইন্স, এখানে অক্সিলারি ভার্ব নেই, তাহলে এখানে অক্সিলারি ভার্ব ডাজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এটা বুঝতে পেরেছো। এবং নট ব্যবহার করা, এখানে নট বসবে, কেন নট বসলো? সেন্টেন্সটি তোমরা জানো যে অ্যাফার্মেটিভ, তাই নেগেটিভ, সংক্ষিপ্ত নট ব্যবহার করলাম। এরপরে সাবজেক্টটা কি সেটাই আমাদের জানার বিষয়, এটাই আমরা শিখতেছি। স্পেশালি আমরা এখন শিখতেছি সাবজেক্ট বসানোর নিয়ম। তাহলে এখানে সাবজেক্ট বসানোর নিয়ম কি? সাবজেক্ট কি বসবে? এখানে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে মুন, তাহলে কি সি বসবে, সি ব্যবহার করলাম, শেষে প্রথম ব্যবহার করলাম, আমাদের এই সেন্টেন্সটিও ট্যাগ কোশ্চেন হয়ে গেল। আশা করি খুব সহজে বুঝতে পেরেছো এবং অনেক ভালো লেগেছে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা ট্যাগ কোশ্চেনের সবগুলো রুলে প্রায় শিখে ফেললাম, যে সবগুলো রুল স্টেপ বাই স্টেপ। এবার আসা যাক ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কেন আলাদা করে? যে আমরা তো রুল শিখলাম, সবগুলো তো হয়ে যাওয়ার কথা, কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সটা একটু আলাদা করে শিখতে হবে, কারণ এই সেন্টেন্সটা একটু ব্যতিক্রম। ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে এই সেন্টেন্সটি ব্যতিক্রম। ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা জানো কি? ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলা হয়? যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ করা হয়, কোনো নিষেধ করা হয়, নির্দেশ করা হয়, অনুরোধ করা হয়, এরকম কিছু যখন কোনো সেন্টেন্স দ্বারা বোঝানো হয়, তো সেই সেন্টেন্সটাকে আমরা জানি সেই সেন্টেন্সটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে ট্যাগ কোশ্চেনের নিয়মের ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু একটু ভিআইপি, অনেক ব্যতিক্রম এবং অনেক মজার আর কি। এই ইম্পারেটিভ সেন্টেন্স হলে অনেক খুশির ব্যাপার, খুব সহজ রুল। ইম্পারেটিভ সেন্টেন্সের রুলগুলো অনেক সহজ, এটা এবং একটু এই জন্য এবং এটা আলাদা আর কি, অন্য রুলের সাথে এটা তেমন একটা মেলে না, এটা ডাইরেক্ট আর কি, এরাই আলাদা আর কি, মানে এরা স্বাধীন হয়েছে আর কি। রাইট, এরা শুরু থেকে স্বাধীন, ট্যাগ কোশ্চেন যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে এরা স্বাধীন আর কি। হ্যাঁ, এই জন্য আমরা এটা জেনে নেব যে আমরা স্বাধীন জাতি, আমরা স্বাধীনতা আমাদের পছন্দ আমাদের। এখন আমরা এইটা জানবো, তাহলে কি জানবো এখন? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের সংজ্ঞাটাও আমরা জেনেছি, এখন জানবো যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেন কি হবে। নাম্বার 1, তাহলে জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত ওন্ট ইউ, উইল ইউ, উড ইউ, ক্যান ইউ, ইটিসি বসে। অর্থাৎ যদি যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স পাবো, সাধারণত আমরা কি ব্যবহার করবো? সেখানে ওন্ট ইউ ব্যবহার করবো, উইল ইউ, তো যে কোনো একটা ব্যবহার করলেই হবে, ওন্ট ইউ বা উইল ইউ। এর সাথে আরও উড ইউ দেওয়া আছে, ক্যান ইউ দেওয়া আছে, যে কোনো একটি ব্যবহার করলেই হবে, তাহলে অনেক সহজ। হ্যাঁ, এবং ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা বুঝবো কীভাবে? ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত কী হয়? ভার্ব দিয়ে শুরু হয়। আর আদেশ, নিষেধ, উপদেশ, নির্দেশ, অনুরোধ, এগুলো সাধারণত এই সেন্টেন্সগুলো আমাদের সাধারণত কীভাবে শুরু হয়? ভার্ব দিয়ে শুরু হয়। এই ভার্ব দ্বারা সেন্টেন্সটা দেখলেই আমরা বুঝতে পারবো আর কি। আর কখনো কখনো লেট দিয়ে শুরু হয়, সেগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। রাইট, রুল নাম্বার 1 আমরা যা শিখলাম সেটা হলো, সেই অনুযায়ী আমরা এখন করি। নাম্বার 1 হচ্ছে সিং এ সং। এই যে সেন্টেন্সটি দেওয়া আছে সিং এ সং, তাহলে আমি কী ব্যবহার করবো? ওন্ট ইউ, কারণ এটা সিং এ সং হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে ওন্ট ইউ ব্যবহার করলাম, অনেক সহজ। এরপরে ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য ডোর, ওপেন দ্য ডোর, কাম হেয়ার, গো দেয়ার, এই যে সেন্টেন্সগুলো, হ্যাঁ, তাহলে কি সেখানে কি ওন্ট ইউ ব্যবহার করবো, তাহলে অনেক সহজ কিনা? তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স সবচেয়ে বেশি সহজ। এরপরে আসছে ডোন্ট ফরগেট মি, ডোন্ট গো দেয়ার, ডোন্ট মেক এনি নয়েজ, ডোন্ট টেল এ লাই, এই যে সেন্টেন্সগুলো, তখন কি সেখানে ব্যবহার করবো? উইল ইউ। অর্থাৎ সাধারণত এই সেন্টেন্সটি যদি
অ্যাফার্মেটিভ হাবোধক হয় সাধারণত ওনটি ব্যবহার করবো, আর যদি নেগেটিভ হয় উইল ব্যবহার করবো, একটু আর কি আলাদা করে ব্যবহার করার চেষ্টা করবো। তাছাড়া যেমন একটা ব্যবহার করলেও হবে, তারপর একটু আমরা মানে চেষ্টা করবো যে যদি সেন্টেন্সটি নেগেটিভ হয়, নেগেটিভ ফর্মে থাকে, ফর্মটা দেখবো আর কি নেগেটিভ। যেমন ডোন্ট ফরগেট মি, এখানে ডোন্ট সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ ফর্মে আছে। ডোন্ট টেল এ লাই সেন্টেন্স নেগেটিভ ফর্মে, নেগেটিভ ফর্মের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো? উইল ইউ ব্যবহার করবো। আর অ্যাফার্মেটিভ ফর্মের ক্ষেত্রে আমরা ওন্ট ইউ ব্যবহার করবো। তাহলে আশা করি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি তোমরা বুঝতে পেরেছো এবং অনেক ভালো লেগেছে। My dear student, now another rule of imperative sentence. Imperative sentence আরেকটা রুল আমরা জানবো, যেটা বলেছিলাম যে লেট দিয়ে শুরু হয়। লেট করে লেট মানে এই যে LET লেট, এই শব্দটি এটা দিয়েও আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স কিছু আছে, সেক্ষেত্রে আমাদের রুলগুলো আলাদা, সেটা আমরা জানি। এটাও অনেক সহজ আর কি, কোনো টেনশনে কিছু নেই, খুব সহজ আর কি। ইম্পারেটিভ সেন্টেন্সে লেট আস বা লেটস থাকলে, লেট আস মানে লেট আস এই শব্দটা, এটাকে সংক্ষিপ্ত করলে হয় লেটস, এইভাবে হয় আর কি ফর্মটা। থাকলে কী হবে? ট্যাগ কোশ্চেনে শ্যাল উই বসে ডাইরেক্ট। যদি আমরা কোনো সেন্টেন্সে যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে লেট আস শব্দটা পাই, লেট আস দিয়ে শুরু হয় বা লেটস দিয়ে শুরু হয়, তাহলে কী হবে? সেখানে আমরা শ্যাল উই বসাবো, অনেক সহজ, একটা মতো শ্যাল উই বসাবো। কী বসাবো? শ্যাল উই। এখানে আমাদের অক্সিলারি ব্যবহারের নিয়ম, নেগেটিভ অ্যাফার্মেটিভ নিয়ম, সাবজেক্ট বসানোর নিয়ম কিছুই জানতে হচ্ছে না, একবারে শ্যাল উই। লেট আস লেটস যখনই পাবো আমরা প্রথমত সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে লেট আস বা লেটস, সাথে সাথে আমরা ট্যাগ কোশ্চেন হিসেবে ডাইরেক্ট ট্যাগ কোশ্চেনের ফুল আনসার শ্যাল উই ব্যবহার করবো আর প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করবো। তাহলে অনেক সহজ আর কি। এই জন্য তো বলছিলাম ইম্পারেটিভ সেন্টেন্সের রুলগুলো সবচেয়ে বেশি সহজ, এই জন্য আলাদা, এগুলো স্বাধীন। এখন এক্সাম্পল দিলে আরও ভালো বুঝবা। দেখা যায় নাম্বার 1, লেটস ডু দ্য ওয়ার্ক। এই যে একটি সেন্টেন্স, এটা কী করতে হবে? ট্যাগ কোশ্চেন করতে হবে, নো টেনশন। তাহলে কী হবে? আমরা সেন্টেন্সটা লিখে ফেললাম, এরপরে কী করব? এই সেন্টেন্সটা কী আছে? লেটস, সেন্টেন্সটা লিখে ফেললাম, কম ব্যবহার করলাম, তারপরে কি লেটস আছে মানে সংক্ষিপ্ত, লেট আসের সংক্ষিপ্ত লোক, তাহলে শ্যালই ব্যবহার করবো। তাহলে আর অন্য কোনো অক্সিলারি বসানোর নিয়ম, নেগেটিভ অ্যাফার্মেটিভ, সাবজেক্ট এত কিছু আর জানা লাগবে না। শুধুমাত্র কী করতে গেলে সেন্টেন্সের শুরুতে লেটস আছে, তাহলে সেন্টেন্সটা লিখবো, কম ব্যবহার করার পরে শ্যালই বসাবো, শ্যালই ব্যবহার করলাম, সেটা প্রথম চিহ্ন দিলাম, আমাদের সেন্টেন্সটি কী হয়ে গেল? এক কোশ্চেন হয়ে গেল। আশা করি এটা আরও অনেক বেশি ভালো লেগেছে এবং খুব সহজে বুঝতে পেরেছ। এরপর নাম্বার 2, এক্সাম্পল নাম্বার 2, লেট আস হ্যাভ এ পার্টি। এই যে সেন্টেন্স, এটাও আমাদের কী করতে হবে? ট্যাগ কোশ্চেন যদি আমাদের করতে হবে। তাহলে কী করলাম? আমরা সেন্টেন্সটা প্রথমে লিখে ফেললাম, কমা ব্যবহার করলাম, এরপরে কী করবো? সেন্টেন্সের শুরুতে আসছে লেট আস, তাহলে আমরা এখানে ডাইরেক্ট ট্যাগ কোশ্চেনে কী ব্যবহার করবো? শ্যাল উই। অক্সিলারি বসানোর নিয়ম, নেগেটিভ অ্যাফার্মেটিভ, সাবজেক্ট বসানোর নিয়ম আর কিছু জানতে আসছে না, ডাইরেক্ট কি লেট আস আছে, শ্যাল উই ব্যবহার করবো, সেটা প্রথম চিহ্ন ব্যবহার করবো, শেষ। তাহলে প্রথম দুটো স্টেপ ফলো করবো, শ্যাল উই ব্যবহার করবো, সেটা প্রথম চিহ্ন ব্যবহার করবো, আমাদের ট্যাগ কোশ্চেনটি আরও অনেক সহজ হয়ে গেল। আশা করি এটি খুব চমৎকার বা অনেক মজা লেগে, অনেক ভালো লেগেছে এবং এটা খুব সহজে বুঝতে পেরেছো। মাই ডিয়ার স্টুডেন্ট, অ্যানাদার রুল, রুল নাম্বার 3 অফ ইম্পারেটিভ সেন্স। ইম্পারেটিভ সেন্সের আরেকটি রুল আমরা জানবো, এটা অনেক মজার আর কি। সেটা কীরকম মজা? এর স্বাদটা কিন্তু আরেকটু ভিন্ন আর কি। হ্যাঁ, দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম ইটিসি থাকলে, অর্থাৎ এর আগে আমরা শিখেছি লেট আস আর লেটস। লেট আস এর সঙ্গে তো রুল হচ্ছে লেটস, এটা যদি থাকে তাহলে আমরা সেটা শিখেছি শ্যাল উই বসবে। এখন যদি ইম্পারেটিভ সেন্টেন্সে লেট আস না থাকে, যদি থাকে বা লেটস না, যদি লেট মি থাকে, লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম ইত্যাদি থাকে যদি, অর্থাৎ লেট আস বাদ দিয়ে যদি থাকে, তাহলে কী করবো? সেক্ষেত্রে আমার ট্যাগ কোশ্চেনে কী ব্যবহার করবো? উইল ইউ ব্যবহার করবো, ডাইরেক্ট উইল ইউ। কী হবে সেখানে? সেখানে উইল ইউ বলবো। আশা করি এটিও বুঝতে পেরেছো। এটাও অনেক সহজ লেগেছে, ভালো লেগেছে, সহজ এটাও অনেক। এক্সাম্পলে আসি, লেট দেম ডু দ্য ওয়ার্ক। এই যে সেন্টেন্সটি, এটা যদি আমরা ট্যাগ কোশ্চেন করি, দেখো তাহলে সেন্টেন্সটা লিখলাম, কমা ব্যবহার করলাম, তারপর কী করবো? এই সেন্টেন্সটা শুরু হয়েছে লেট দেম দিয়ে, তাহলে এখানে আমরা কী বলবো? উইল ইউ, শেষে ব্যবহার করবো প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কী হয়ে গেল? আমাদের সেন্টেন্সটা কী হয়ে গেল? এটা হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেন হয়ে গেল। আশা করি খুব সহজে বুঝতে পেরেছে এবং অনেক ভালো লেগেছে। এরপরে সেন্টেন্সটি হচ্ছে যে লেট মি ফিনিশ দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সটি যদি আমরা ট্যাগ কোশ্চেন করি, তাহলে কী করবো? আমাদের প্রথমে সেন্টেন্সটা লিখেই কমা ব্যবহার করলাম, তারপরে কি এখানে সেন্টেন্সটি শুরু হয়েছে লেট মি দিয়ে, লেট মি আছে, তাহলে উইল ব্যবহার করবো, উইল ব্যবহার করলাম, সেটা প্রথম চিহ্ন ব্যবহার করলাম। তাহলেই দেখো ট্যাগ কোশ্চেন কতই না সহজ, আর ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন তো আরও সহজ। আশা করি খুব মজা লেগেছে, খুব ভালো লেগেছে এবং খুব সহজে বুঝতে পেরেছ। মাই ডিয়ার স্টুডেন্ট, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ট্যাগ কোশ্চেনের
যে যে ভিডিওটি, এটি তোমাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি অনেক ভালো লেগেছে এবং খুব সহজে তোমরা ট্যাগ কোশ্চেনের রুলগুলো বুঝতে পেরেছো। তাই আমার ছোট্ট রিকোয়েস্ট, তোমাদের এই ভালো লাগাটা অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে এবং এখানে অবশ্যই লাইক দেবে আর কি। আর তোমাদের এই বন্ধু বান্ধবদেরকে কেউ এই ভিডিওটা কি শেয়ার করে দেবে সবাইকে, মানে ইমোতে শেয়ার করে দেবে, মেসেঞ্জারে শেয়ার করে দেবে, ফেসবুকে শেয়ার করে দেবে, ফেসবুক গ্রুপে করে দেবে। এবং আমার এই চ্যানেলটিকে তোমরা আব্দুর রহিম একাডেমি চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবে। এরকম পরবর্তী অন্য কোনো ভিডিওতে আমি তোমাদের এই গ্রামারের এসএসসি পরীক্ষা, এবার পরীক্ষা কি সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া আছে, সংক্ষিপ্ত সিলেবাস বা বিশেষ সিলেবাস কোনো ব্যাপার না। ট্যাগ কোশ্চেনটা মানে সবসময় থাকে আর কি এরা নবম দশম শ্রেণীতে। দেখ নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষা দিয়ে যারা তাদের সবার জন্য এইটা কোশ্চেনটি আছে এবং আরও যতগুলো টপিক তোমাদের আছে সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপার, সেগুলো নিয়ে আমি ভিডিও কিছু দিয়েছি এবং আরও ভিডিও দেবো, যেমন ভয়েসের ভিডিও দেওয়া আছে গ্রামারে ভিডিও দেবো। তাই তোমরা অবশ্যই আমার সাথে যুক্ত থাকবে, তোমরা আবার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটিকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অন্য কোনো ভিডিও তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, এই কামনা থাকলো, এই দোয়া তোমাদের জন্য থাকলো, তোমরা আমাদের জন্য দোয়া করবে। আজ এ পর্যন্ত থ্যাংক ইউ এভরিবডি, গুড বাই।